সন্ধ্যেবেলা থেকে তারেক রহমানের একদম অফিস এবং বাসভবনে মানুষের ঢল নেমে গেছে। খুব স্বাভাবিক, কারণ এত ভূমিধস বিজয় যদি হয় তাহলে পরে এরকম তো একটা অভ্যর্থনা এবং স্বাগত তার তো পাওয়া কর্তব্য, উচিত, এগুলো তো অস্বীকার করা যাবে না। এখন উল্টো দিকে আমার চিন্তা হচ্ছে যে সকালবেলা উনি নাচানাচি করলেন, মোহাম্মদ ইউনূস, তিনি উদ্বাহু হয়ে একেবারে গৌরাঙ্গ হয়ে নাচানাচি করলেন, শ্রেষ্ঠ নির্বাচন, তারপরে আর তাকে কিন্তু দেখা যাচ্ছে না। তিনি কোথায় গেলেন, কি করছেন, তার কিন্তু কোনো খবরাখবর নেই। আচ্ছা, কল্পনা করুন যে যমুনাটায় 1.5 বছর ধরে উনি একটা চাঁদের হাট বসিয়ে রেখে দিয়েছিলেন, এবং উনি আসার আগে থেকে জাহাপানা আ রে হে মালিকে হজুরে মালিক আ রে হে বলে যে হাঁক পারত দেউড়িরা, তারা এখন আর হাঁক পারে না। করিডোর বিলকুল ফাঁকা। তারপরে আপনার যে ওয়েটিং রুম, যাদেরকে পছন্দ হতো তাদেরকে তাড়াতাড়ি ডেকে নিতেন, যাদেরকে পছন্দ হতো না তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেন। তার সঙ্গী সাথী তাকে সব শশব্যস্ত করে রাখতো। তিনি মাঝে মাঝে মেজাজ হারাতেন, এর সঙ্গে দেখা করবো না, ওকে অমুক বলে দাও। তিনিই তো দেশের মালিক ছিলেন। এখন দুম করে রাজা থেকে যদি কেউ ভিখিরি হয়ে যায়, তার কি অবস্থা? করিডোরে জটলা নেই, আপনার ওই যে ওয়েটিং রুম, যেখানে একসময় ভিড়ে ভিড়াক্কার থাকতো, সেখানে সম্ভবত সবই খালি। তার টেবিল চেয়ারের দিকে তিনি হয়তো চুপচাপ বসে আছেন টেবিল চেয়ারে, এবং নজরটা হয়তো টেলিফোনের দিকে। হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন বা সিআই এর কারোর ফোন তিনি পাচ্ছেন না। এখন যতক্ষণ না পর্যন্ত এই ক্ষমতা হস্তান্তর হচ্ছে, ততক্ষণ তিনি পালানোর প্রোগ্রামও তো করতে পারবেন না। ফলে সব মিলিয়ে একটা ঘোটালা পরিস্থিতি। এক তো জাহাপানা তুসি গ্রেট হো বলার লোকজন আর নেই। তারপর তিনি রাজকীয়ভাবে তিনি তো ভেবেছিলেন যে এখানে জামাত জিতবে, আমি রাষ্ট্রপতি হব, এবং আজীবন কাল কবরে যাওয়ার আগে পর্যন্ত আমি এখানে আমার রাজত্ব চালিয়ে যাব। সেই রাজকীয় ভঙ্গিতেই তিনি চলাফেরা করতেন। কালকে সকাল অবধি যে ভিডিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আজ থেকে না খবরের কাগজ না সোশ্যাল মিডিয়া, আপনারা মশাই বড় বেঈমান, আপনারা বড় বেঈমান। এখন সবাই আপনারা তারেক রহমানের পেছনে দৌড়াচ্ছেন, কেউ মোহাম্মদ ইউনূসের কথা একবারও বলছেন না। আমি কিন্তু ভুলিনি, আমি কিন্তু মোহাম্মদ ইউনূসকে ভুলিনি। আমি বলেছিলাম উনি পদত্যাগ না করা অবধি আমি ওনার পিছু ছাড়বো না, আমি ছাড়িনি। এই ব্যাপারে কিন্তু আমি একটা দাবি করতে পারি আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে মোহাম্মদ ইউনূসকে সরানো 2024 সালে আগস্ট মাসের 8 তারিখের পর থেকে সরানোর ব্যাপারে যদি 0.1% যদি ভূমিকা আমার থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। এই এখনো আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, জাহাপানা তুসি গ্রেট হো, আপনাকে কিন্তু আমি ভুলিনি, আজীবন মনে রাখবো। যবে আপনার শাস্তি হবে সেদিনকে আমি বাংলাদেশে উপস্থিত হব, এ কথাও আপনাকে আমি বলে রেখে দিলাম। আমি বলেছিলাম না প্রথম দিন থেকে, আপনার শেষ দিনগুলো হবে
অত্যন্ত করুণ পরিণতির দিন। সেই দিন কিন্তু আসছে, আপনি তার পদধ্বনি শুনতে পাচ্ছেন। এই যে নতুন সরকার যে আসছে, তাদের সঙ্গে ভারতবর্ষের নানা এখন ইকুয়েশন টিকুয়েশন হবে। শেখ হাসিনা তো ফিরবেনি। শেখ হাসিনা ওইখানে ভারত তাকে ফেরাবেই। এখন একটা পদ বাকি ছিল, সেটা হচ্ছে কাকে দিয়ে ফেরাবে। আপনাকে দিয়ে তো হবে না, আপনি তো হচ্ছে সারমেয় ল্যাজ পাইপে রাখলে পরে 100 বছর বাদে সে বেকাই থাকবে, আর আপনাকে তো বিশ্বাস করা যায় না। আপনি হলেন একটি কুচক্রী, সিআইএ দালাল। ফলে বিএনপিকেই ভারত বেছে নিয়েছে, বা যে কাজটা বিএনপিকে দিয়েই করানো হবে। সবে অফিস খোলা দিয়ে বার্তা পাঠিয়েছে, কালকে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। হস্তান্তর করার পর তারপর দেখুন কি কি খেলা হয়। ভারতবর্ষের মোদী যখন ওখানে উপস্থিত হবেন, তখন ভারত বিদ্বেষী স্লোগান কত আপনার লোকেরা, যারা লুঙ্গির তলা থেকে বেরিয়েছিল, আবার দেখবেন তারা সব লুঙ্গির তলায় ঢুকে গিয়েছে। কাউকে কিন্তু দেখা পাবেন না, এটা কিন্তু আমি বলে দিলাম। আপনার ডাইনে বাঁয়ে আশেপাশে সামনে পিছনে কোনো লোক নেই, আপনি সম্পূর্ণ একা। ডিপ স্টেটের প্রয়োজন ফুরিয়ে গেলে ডিপ স্টেট গা থেকে ঝেড়ে ফেলে দেয়। বহু উদাহরণ এরকম দেখা গিয়েছে। ভুট্টোকে ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছে ডিপ স্টেট, কিন্তু তখন কিচ্ছু বলেনি। আপনার অবস্থা সেরকম যদি হয়, তাহলে কিন্তু ডিপ স্টেট একটা কথাও বলতে আসবে না। আপনার যারা মালিক, এখন এই উপদেষ্টা যারা আছেন, তাদের জন্য তো প্লেন আসছে। 14 তারিখ প্লেনটা হচ্ছে না, আসছে 15 তারিখ। 15 তারিখে একটা রেগুলার ফ্লাইট আপনাদের চলে 8:30টার সময়, সিঙ্গাপুর টু বাংলাদেশ টু সিঙ্গাপুর। আরো দুটো স্পেশাল ফ্লাইট আসছে, যার টিকিট বুক করা হয়েছে। আমি ভুল বলেছিলাম 14-15, তো সেটা হচ্ছে 15। হস্তান্তর হবে, ফ্লাইটে টিকিট কাটা আছে, যে যা ধরবে সে তার বেরিয়ে যাবে। এইবার যারা যারা থেকে গেল, তাদের কি হবে? তাদের কেউ কেউ আবার অভিমত ব্যক্ত করেছেন যে আমরা কে কি করব। সেই নিয়ে আমাদের কাগজে একটা ছোট খবর বেরিয়েছে, উপদেষ্টারা কি করবেন। দেখুন, তো সেখানে একটা লম্বা লিস্ট আছে। আপনি কি করবেন জানা নেই, আপনাকে কেউ আর চান্স দেবে না। আপনার গ্রামীণ ব্যাংকও গেছে, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। আপনার যারা ওখান থেকে ফ্রান্স আর আমেরিকা থেকে যারা এই সমস্ত করতো, তাদের ইউটিউব আর ফেসবুকের অবস্থা দেখেছেন? সব দেখে নিন। তাদের কথা আজকাল কেউ শোনে না, তাদের গলায় এখন সব বিড়ালের মতো হয়ে গিয়েছে। আমরা বাঘের মতো আগেও চেল্লাতাম, এখনো চিল্লিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও চিল্লিয়ে যাব। যাই হোক, আপনার সব উপদেষ্টারা কে কি করবে লিখেছেন। নির্বাচনের ফল প্রকাশিত, বিএনপি সরকার গঠন করবে, উপদেষ্টারা এখন কি করবেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হয়ে থাকতে চান বলে অনেকে চর্চা হয়েছে, ফলে তিনি কি করবেন তা নিশ্চিত নয়। তারেক রহমান এই ভুল করবে না, অন্তত ভারত তা করতে দেবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। যদিও মুখে একবার তিনি বলেছিলেন এরপর তিনি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করতে চান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান। সেগুড়ে বালি, আপনি যে ওই যে একটা আদম পাচারের একটা লাইসেন্স দিয়েছিলেন না, তা আপনার শাসনে বাংলাদেশের যা অবস্থা হাল আপনি করে দিয়েছেন পাসপোর্টের, কোনো দেশ তো আপনার লোককে নেবে না। ফলে আদম পাচারের যে ব্যবসাটা আপনার যেটা ফেলেছেন, সেটা কিন্তু আর কাজে লাগবে না। ওই তরুণ উদ্যোক্তার ওসব ঢপবাজি গুলো ছেড়ে দিন। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে তিনি ফিরবেন ঢাকার ব্রাক বিশ্ববিদ্যালয়ের কাজে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি দেশে থাকলে তবে তো
তিনি ঢপ মারছেন, তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় ফিরতে চান। ঢেলা খাবে, ঢেলা ঢেলা, যদি এখানে থাকেন। তিনি আগে, সবার আগে কাটবেন কালকে